বেল আইকন। হি কি, জল নেই? জল শেষ হয়ে গেল নাকি? এই জানো তো, গ্রামের সব জলাশয়ের জলস্তর না নেমে গেছে, পুকুরও শুকিয়ে গেছে, কুয়োতে জল অনেক নিচে চলে গেছে। কি যে হবে কে জানে। এই বছর তো বৃষ্টি হয়েছে কম, তার উপর মানুষজন জল ব্যবহারের চেয়ে নষ্ট করে বেশি। দেখি, মহারাজকে বলতে হবে। এই তো গোপাল এসে গেছে। শুনেছো, রাজ্যের সকল জলাশয়ে শুধু শুনিনি, চাক্ষুষ দেখেছি, আর এর কারণ ও তার সমাধানও ভেবে এসেছি মহারাজ। তুমি কি বলতে চাইছো সেটা বলো না খোলসা করে। মহারাজ, আসন্ন দিনে জলাভাব মেটানোর একটাই উপায়, তা হলো প্রজাদের উপর কর চাপানো। মহারাজ, আমার ঠাকুরদা বলতেন, যা মেলে মূল্য বিনে তার মূল্য কে আর জানে। আমরা যেহেতু জলের মতো এত মূল্যবান সম্পদ বিনামূল্যে পাচ্ছি, তাই একে গুরুত্ব দিতে শিখিনি। সবাই মিলে দেদার জলের অপচয় করছি। আমি এই অপচয়ের বিরুদ্ধে কর বসানোর পরামর্শ দিচ্ছি মহারাজ। জলের জন্য দেবে দাম, ছুটে যাবে কাল ঘাম। হ্যাঁ, যখনই জলের জন্য কর দিতে হবে, তখনই জলের অপচয় বন্ধ হবে। এতে লাভটা কি হবে গোপাল? মানুষ কম জলে কাজ করা শিখে যাবে, ফলে আগামী দিনে যদি জল সম্পদ কমেও যায়, এই কৃষ্ণনগরের প্রজারা আগে থেকেই তার জন্য প্রস্তুত হয়ে যাবেন। কিন্তু আমি আমার প্রজাদের কাছ থেকে জলের দাম নেব গোপাল? না মহারাজ, কর বাবদ যে অর্থ উপার্জন হবে, তার সাথে আপনার দান মিলিয়ে রাজ্যের মধ্যে একটা বিরাট কৃত্রিম জলাধার বানানো হবে, বাহ বাহ বাহ! যেখানে বৃষ্টির জল সংরক্ষণ করা যাবে মহারাজ। এতে সারা বছর ধরে আর কোনো জলের অভাব থাকবে না মহারাজ। গোপালের প্রস্তাব বড় ভালো লেগেছে। আগামী দিনে ইতিহাসে এই কর্মযজ্ঞের কথা লেখা থাকবে বলেই আমার বিশ্বাস। আর তাই আমি গোপালকে এই মুহূর্তে 50টি স্বর্ণমোহর উপহার দেব বলে ঘোষণা করছি। সাধু সাধু সাধু। মানে আমার এই এতটুকু স্বাদ তুমি পূর্ণ করবে না? আমি কি নিজের জন্য চেয়েছি নাকি? সবই তো পাবে তোমার মেয়ে আর জামাই। হ্যাঁ, সে বুঝেছি গিন্নি, তাই বলে এতগুলো মুদ্রা আমি খরচ করতে পারবো না। পারবে না? আমি তাঁতির বাড়ি থেকে মেয়ে জামাইয়ের জন্য কয়েকটা শাড়ি আর ভালো পাঞ্জাবি কিনে একটু পাঠাবো। কিন্তু এখন আমার কাছে অত মুদ্রা নেই গিন্নি, পরে পেলে আমি ঠিক তোমার স্বাদ পূরণ করব। আবার বাজে কথা বলার জায়গা পাও না তুমি। এতক্ষণ কোথায় ছিলে গো? আমি বেলায় নদীর পাড়ে গিয়েছিলাম, তখন কমলা আমাকে বলল তোমায় নাকি দেখেছে। কি দেখেছি? কোথায় গেল? এত বড় মুদ্রা থলে কি হাওয়াতে উবে গেল নাকি? এই রে, এ তো মহা ঝামেলা। কখন কি যে গিন্নিকে খবর দিচ্ছে সেটা টেরও পাইনি। বলি মুখে কুলু পাটলে যে বড়, বলি রাজা মশাইয়ের কাছ থেকে যে এত রোজগার করো, সেই মুদ্রা যায় কোথায়? আহ, কানের মাথা খেও না তো। আমি কি তোমার কোনো কিছুর অভাব রেখেছি? বলো একবার। খাওয়া পড়া কোনো কিছুর তো কোনো খামতি নেই তোমার। মানছি রাখোনি, কিন্তু তাই বলে আমিও তোমার স্ত্রী, তোমার গিন্নি গো, গিন্নি, তাই না? আমার তো জানার অধিকার আছে নাকি যে তোমার উপার্জনের অর্থ করি সব কোথায় যাচ্ছে? জানবে জানবে, সব জানবে। এখন কিছু খেতে দাও দেখি, পেটে ছুঁচোয় ডন বৈঠক মারছে। না, এরপর থেকে আর মহারাজের কাছে উপহার পেলে ওইভাবে খোলা হাটের মধ্যে দিয়ে আসা যাওয়া করা যাবে না।
তোমার আর কোনো চিন্তা নেই গোপাল, আমি তোমার মাসোহারা তো বাড়িয়ে দিলাম, সঙ্গে প্রত্যেক দিন তুমি 10 মোহর করে পারিতোষিক পাবে। এই নাও। এই ভোরবেলায় একটা জব্বর স্বপ্ন দেখা গেল বটে। এই স্বপ্ন ফলে গেলে আর কোনো চিন্তা নেই। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? গিন্নি, সারা নেই? ও গিন্নি, রাগ করলে নাকি গো? আরে এসো এসো, এমন একটা স্বপ্ন দেখেছি না যে তোমার আর কোনো চিন্তা থাকবে না গিন্নি। মোহর আর মুদ্রা একেবারে ঝরে পড়বে গো। এইসব ফলাহার সাজিয়ে রেখে গেল কোথায় গিন্নি? নিজের বাপের বাড়িতে তো যাবে না, কেউ নেই সেখানে। মেয়ের বাড়ি গেল নাকি? না, মেয়ের বাড়িতে তো গিন্নি যায় না। তাহলে না না, খালি পেটে এত ভাবতে পারছি না। আগে মুখ হাত ধুয়ে এসে কিছু খেয়ে নি, তারপর দেখি গিন্নি কোথায় গেল। না, গিন্নিকে তো কোথাও দেখলাম না। গেল কোথায়? যাকে আগে রাজবাড়িতে তো যাই, ফেরার সময় না হয় আবার খোঁজ নেব, ততক্ষণে ফিরেও আসতে পারে। বাহ বাহ বাহ, একেই বোধহয় বলে সঙ্গগুণ। অনেকদিন এত হাসি নিয়ে। যা বলেছেন মহারাজ। হাসির চোটে পেটে ধরছে খিল। কর্তা আর গিন্নিতে দেখছি রয়েছে অনেক প্রেম। কি গিন্নি, তুমি এখানে কি করছো? কি গোপাল, তুমি রাজসভায় এলে যে বড়? তুমি নাকি রাজসভার কাজ থেকে অবসর নিতে চেয়েছো? হ্যাঁ, এই কথা কে বললো মহারাজ? এই তো উনি বললেন। বলি আমি আবার কি করব? তুমি আমায় একটা কাজ দিলে আর সেটা আমি করব না বলো? আমি তোমায় কাজ দিলাম? কি কাজ? বাবা গোপাল, তুমি কি আকাশ থেকে পড়লে নাকি? তুমি তো তোমার গিন্নিকে বলে পাঠিয়েছো যে তুমি আর রাজসভার কাজে যোগ দিতে চাও না। তোমার নাকি আর কাজে মতি নেই, তুমি বিশ্রাম চাও। এই রে, গিন্নি দেখি ভয়ঙ্কর চাল দিয়েছে। আমার নামে রাজসভায় এসে এইসব বলেছে। তাই কথা ঠিকই গোপাল, যে তোমার অবসর গ্রহণের কথা শুনে আমি বিশেষ মনমরা হয়ে পড়েছিলাম। কিন্তু তোমার গিন্নি যেভাবে রাজসভায় হাসি মজা হুল্লোড় পরিবেশন করছে, তাতে আমার মনে হচ্ছে এ সাপে বড় হয়েছে। এই বেলা যদি গোপালকে কায়দা করে রাজসভা থেকে তাড়ানো যায়, তাহলে আমার পথ থেকে বিরাট বড় একটা কাঁটা উপড়ে ফেলা যাবে। গোপাল গিন্নি সবার মধ্যে বিলিয়েছেন হাসি, তার জন্য রাজামশাই হয়েছেন ভারী খুশি। হ্যাঁ গোপাল, তাই আমি ঠিক করেছি তোমার স্থানে আমি তোমার গিন্নিকেই বহাল করব। হ্যাঁ, তোমার সঙ্গে ঘর সংসার করে ওর বুদ্ধি বেশ খোলতাই হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এছাড়াও আমাদের অনেক পরামর্শ দিয়ে সাহায্যও করতে পারবে। তাছাড়া উনি মহিলা বলে অন্দরমহলেও যেতে পারবেন, রানীমাও খুশি হবেন বলেই তো আমার বিশ্বাস। কি গোপাল গিন্নি, তোমার এই কাজ করতে কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে মহারাজ? আমি ধন্য আপনি আমায় এত বড় সম্মান দিচ্ছেন বলে। তুমি আমার কত বড় সর্বনাশ করলে গিন্নি। তুমি কিনা শেষে আমার চাকরিটাই খেলে। এটা গোপালের জন্য বড় ভালো হলো, তাই না? কোনো কাজ করতে হবে না, কিন্তু রোজগার আগের মতোই থাকবে। অবসর আর উপার্জন একসাথে। না হে গোপাল, তুমি আর এখানে কাঁচু মাচু মুখে দাঁড়িয়ে না থেকে নিজের বিশ্রামে ব্যাঘাত ঘটিও না। আমাকে সবার কাজ শুরু করতে দাও। যথা আজ্ঞা মহারাজ। মানে মহারাজ সমস্যার সমাধান করতে দিয়েছেন তোমাকে, আর তার উত্তর দেব আমি? কেন? তুমি আমার চাকরি খাবে আর তোমার সেই চাকরি রাখার দায় নেব আমি? হ্যাঁ হ্যাঁ, নেবে। মানে কাল রাজসভায় মহারাজের সমস্যার সমাধান করব, সেই মতো কথা দিয়ে এসেছি। হ্যাঁ, আগাম 10টা মুদ্রাও বাগিয়ে এনেছি। তার থেকে তোমায় একটা মুদ্রা দিলাম। এখন মানে মানে আমাকে উত্তর বলে দেবে, না হলে আমি কেন দেব? আমি পাবো একটা মুদ্রা, আর তুমি আমার কাছে উত্তর জেনে নিয়ে সেটাই বলে পাবে 9 মুদ্রা। কিছুতেই না। বলবে না? না। তাহলে ভালো করে শুনে রাখো, আজ থেকে ঘরের উনুনে
হাঁড়ি চড়বে না। চাকরি তো খুইয়েইছ, এবার না খেয়ে প্রাণটা খোয়ানোর জন্য তৈরি হয়ে যাও। হ্যাঁ, ওরে বাবা, এমন কথা কেন বলছো গো গিন্নি? তুমি তো জানো যে খিদে একদম সহ্য করতে পারি না। এখন যদি তুমি এইসব বলো তাহলে আমার রক্ষে নেই গো। বেশ, তাহলে আমি যা জানতে চাইছি শ্বশুর শ্বশুর করে বলে ফেলো দেখি। এ আমি কি শাঁখের করাতে পড়লাম রে বাবা! ঠাকুর, এত দুর্ভোগ লেখা ছিল, ঘরে বাইরে সব জায়গায় এত হেনস্থা যে সহ্য করা যায় না ঠাকুর। একেই তো বলে গো গিন্নি, মেঘ না চাইতেই জল। এতদিন কতভাবে চেষ্টা করেছি গোপালকে রাজসভা থেকে তাড়াবার, আর গোপাল নিজেই কিনা রাজসভা থেকে পালিয়ে গেল। সব বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর মন সব ঠিক আছে, তবে গোপালের বদলে কাকে বহাল করা হয়েছে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। কাকে? গোপাল গিন্নিকে। আমার কিন্তু বিষয়টা খুব একটা সরল ঠেকছে না গো। গোপাল ভাঁড়ের বুদ্ধি তো আর যে সে বুদ্ধি নয়। উনি যাই করেন খুব ভেবে চিন্তে করেন, এর পেছনে আবার কোনো মতলব নেই তো। এটা তুমি মন্দ বলনি গিন্নি। গোপালকে নিয়ে সত্যি কোনো বিশ্বাস নেই। ও কখন কি ঘোট পাকাচ্ছে বলা যায় না। আমাকেও সাবধানে থাকতে হবে। দেখতে হবে যে গোপাল আসলে কি চাল চালতে চাইছে। হ্যাঁ গোপাল গিন্নি, এই একটাই প্রশ্ন আমায় সারা রাত ধরে জাগিয়ে রেখেছে। মানুষ মরে ভূত হয়, ভূত কি মরে? তাহলে ভূত মরলে কি হয়? মানে মহারাজ, এই প্রশ্নের উত্তর আমার আজকে দিতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমি না হয় আপনাকে আগামীকাল এই প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে? হ্যাঁ, গাছ থেকে পড়ে গেলে জাপটে ধরে ডালকে। আজকের প্রশ্নের উত্তর উনি দেবেন কালকে। না হে গোপাল গিন্নি, তা হয় না। এই প্রশ্ন আমাকে সারা রাত বিচলিত করেছে। আবার যদি আজকেও এই প্রশ্নের উত্তর না পাই তাহলে তো আবার একটা নিদ্রাহীন রাত আমাকে কাটাতে হবে। মানে আমি বলছিলাম কি মহারাজ, গোপাল গিন্নি তো সদ্য এই কাজে বহাল হয়েছে, তাই তাকে তো একটু সময় দেওয়া দরকার নাকি? কিন্তু প্রশ্নের উত্তর না পেলে যদি মহারাজের শরীর খারাপ হয় তার দায় কে নেবে মন্ত্রী মশাই? এই রে, এখন আমি কি করব? এ তো মহা বিপদে পড়লাম দেখছি। আচ্ছা মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার না একটু সমস্যা আছে। খোলা হাওয়াতে গিয়ে না দাঁড়ালে আমার ঠিক মাথা খোলে না, তাই বলছিলাম। তাই না হয় যাও, হাওয়া খেয়ে এসে মাথাটা খোলতাই করে নাও, কিন্তু এই প্রশ্নের উত্তর আমাকে আজকেই দিতে হবে। হ্যাঁ, উফ, এই যে কি সমস্যা! সারাদিন ঘরে বসে থেকে থেকে তো আমার সারা গায়ে বাদ ধরে গেল। সেই সকালবেলা আমাকে ফলাহার করিয়ে দিয়ে গিন্নি তো চলে গেছে রাজবাড়িতে চাকরি করতে। এদিকে আমার যে পেটে কিচ্ছুটি নেই, তার কি হবে? মহারাজ দোকানে গিয়ে যে ভালো মন্দ খাবো তারও উপায় নেই, তাহলেই তো কাঁড়ি কাঁড়ি খরচা। না, একবার দেখি তো উনুন ধরিয়ে অন্তত ভাতটা চাপাতে পারি কিনা, তাহলে গিন্নির ওই হাঁড়ি না চড়ার হুমকির হাত থেকে অন্তত বাঁচা যাবে। ও বাবা গো, ও বাবা, এত কেসে কেসে সোজা শেষ যাত্রা হয়ে যাবে আমার। না, এর চেয়ে না খেয়ে মরাও ঢের ভালো। দেখি তুমি বাড়িতে কেন? এত হাঁপাচ্ছ কেন? ষাঁড়ে তাড়া করেছে নাকি? আরে না গো, মানুষ মরে ভূত হয়, ভূত কি মরে? তাহলে ভূত মরলে কি হয়? খোলা হাওয়াতে গিয়ে না দাঁড়ালে আমার ঠিক মাথা খোলে না। ও, এই হলো ব্যাপার। বেশ, এর উত্তর তোমায় আমি বলে দিচ্ছি। ভূত মরে প্রথমে এক ঝুড়ি অন্ধকার হয়, সেই অন্ধকার হাওয়াতে উড়ে বেড়ায়।
এক সময় সেই অন্ধকার পাতলা হতে হতে কুয়াশার মতো হয়ে যায়। ব্যাস, মিটে গেল। ব্যাস, মিটে গেল। যদি রাজা মশাই এই কথা বিশ্বাস না করেন, তুমি হলপ করে বলবে আপনি যখন মরবেন একদম মিলিয়ে নেবেন মহারাজ। এর চেয়ে এক পা এদিক ওদিক হয় না যেন। হ্যাঁ, এই না হলে তুমি গোপাল ভাঁড়। বুঝেছো তাহলে? এই তুমি চিন্তা করো না, রাজবাড়ি থেকে ফেরার সময় আমি তোমার জন্য অনেক অনেক বাজার করে আনবো, ঠিক আছে? এই আমি যাই। এ তো ভারী মজা হলো। মহারাজ তক্ষুনি প্রশ্নের উত্তর চাইলে গিন্নি এইভাবে সেই রাজবাড়ি থেকে দুধ দাঁড়িয়ে ছুটে আসছে উত্তর জানতে। আমাকে তুমি একটা চাল দিয়ে কুপকাত করেছে তো গিন্নি। এইবার বুঝবে কত ধানে কত চাল। বুঝেছিস তো তোর কাজটা? খুব বুঝেছি গোপাল দাদা। নেই, এবার লেগে পড় দেখি। তাহলে আর বলছি কি তোমাদের, সকালবেলায় উঠে দেখি মুখের এই হাল। এই কাণ্ড কি করে হলো মহারাজ? তার আমি কি জানি। আমি সকালে উঠে আয়নায় নিজেকে এই অবস্থায় দেখে খুব চিন্তায় রয়েছি। গোপাল গিন্নি, আগে মহারাজ, গোপাল থাকলে যে কাজ করতো সেটা তো তোমাকেই করতে হবে। বলতে হবে এর সমাধান কি। হ্যাঁ মানে আমি হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তোমার তো আবার হাওয়া না খেলে চলে না। যাও যাও, তাড়াতাড়ি হাওয়া খেয়ে এর উত্তর নিয়ে এসো। এই জন্য তুমি এত দূর ছুটে এলে গিন্নি? মহারাজকে বলবে যে তিনি যেন আজ রাতে চাদরটা মুখে ভালো করে মুড়িয়ে ঘুমান, তাহলেই মিটে যাবে। এই রং চলে যাবে আর নতুন করে কিছু হবেও না। ও মা, বলি এত সোজা সমাধান? তা নয় তো কি? কাল সারা রাত আকাশে একবার দেখলাম চাঁদ উঠেছে, আর একবার দেখলাম ঘোর অমাবস্যা। এর কারণ কি? একই রাতে দুই তিথি হয় কি করে? আর একটা সমস্যা। হ্যাঁ, এটা আগে বললেই তো হতো মহারাজ। কি তুমি হাওয়া খেতে গিয়ে এইভাবে খাবি খাচ্ছ কেন গোপাল গিন্নি? এর কারণ আমি জানি মহারাজ। সে কি কাণ্ড! তুমি কি করে জানলে? গোপাল গিন্নি মোটেও হাওয়া খেতে যায়নি মহারাজ। সে গেছিল নিজের বাড়িতে গোপালের কাছে আপনার বলা প্রশ্নের উত্তর জেনে আসতে। মানে গোপাল গিন্নি তার মানে আমাকে ঠকিয়েছে? তা জানি না মহারাজ, তবে আমার মনে হয় এর পেছনে গোপালের কোনো গভীর ষড়যন্ত্র আছে। না হলে সে এমনটা করবে কেন? আর এক রাতেই আপনার সাথে এতগুলো অদ্ভুত ঘটনা পর পর ঘটবে কেন? বটে, এক্ষুনি গোপালকে ডেকে আনো। না মহারাজ, আমি সত্যি অবসর চেয়েছিলাম, আর তাই আমার গিন্নি আপনার কাছে এসে বলেছিল। ওর কোনো দোষ নেই মহারাজ। না মহারাজ, আমি মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, উনি আপনার কাছ থেকে পাওয়া সোনার মোহর নিয়ে বাড়ি যান না, তাই আমি ওকে শায়েস্তা করতে এই ফন্দি করেছিলাম। আসলে মহারাজ, আমি আপনার কাছ থেকে পাওয়া সোনার মোহর জল প্রকল্পের কাজে লাগাবো বলে কিছু জনকে নিয়ে একটা দল গঠন করতে গিয়েছিলাম।
আর তাদের কাছেই ওগুলো রেখে এসেছি। এটা যদি আমার দোষ হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী মহারাজ। সাধু গোপাল, সাধু তোমার উদ্যোগ। এই কাণ্ড! আর এদিকে রাজবাড়ি থেকে বাড়ি আর বাড়ি থেকে রাজবাড়ি করতে করতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে মহারাজ। ওহ, আমার ঘাট হয়েছে, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। হুম, এইবার মজার টের পেয়েছ তো গিন্নি? আপনি আপনার আদরের গোপাল ভাঁড়কেই তার চাকরি ফিরিয়ে দিন মহারাজ। আমি যাই আমার হেসেল সামলাতে। কেলে পচা খুব ভালো করেছে বলতে হবে। তবে মহারাজ, অমাবস্যা পূর্ণিমা সব আমার বুদ্ধিতেই কেলেপচা করেছিল। আপনার ওই মুখের রং, ওটি একটি বিশেষ রং যার আয়ু একদিন, তাই ওটা এমনিই মিলিয়ে গেছে। হ্যাঁ, সেই বরং ভালো। তুমি তোমার গিন্নিকে নিস্তার দাও গোপাল। তাছাড়া আমিও আমার গোপালকে ছেড়ে আর থাকতে পারছি না। যথা আজ্ঞা মহারাজ। আমারও যে আর এই অবসর ভালো লাগছে না মহারাজ। গোপাল ছাড়া রাজসভা যে লাগে ফাঁকা ফাঁকা, তাই তো আবার চাকরিতে তাকে বহাল রাখা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.